আচ্ছা, তাহলে আমাদের আজকে হচ্ছে লেকচার 18। এই লেকচারটা ইনশাল্লাহ হয়ে গেলে আমাদের আর দুটো লেকচার, তারপরে আমাদের পার্টের সিলেবাস শেষ হবে, কুইজ 2 এর সিলেবাস শেষ হবে এবং আমরা হচ্ছে মিড ব্রেকে চলে যাব। মিড ব্রেকের পরে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আমরা কুইজ 2টা নিব। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যা কিছু দেখবো সবকিছু হচ্ছে স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 4। এখানে আর অন্য কোনো রেফারেন্স প্রয়োজন নাই, শুধু স্ট্রিটম্যান চ্যাপ্টার 4 দেখলেই হবে। আর এখানে আমরা মূলত তিনটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আইনস্টাইন রিলেশন, 2 নম্বর হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন এবং 3 নম্বর হচ্ছে গ্রেডিয়েন্টস ইন কোয়াসি ফার্মি লেভেল। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা যখন চ্যাপ্টার 3 তে ছিলাম তখন 3.5 নামে একটা টপিক ছিল, যেখানে আমরা বলছিলাম যে ফার্মি লেভেলটা ইনভেরিয়েন্ট হয়। ইনভেরিয়েন্ট হয় এই কথার অর্থ কি, যে ডিইএফ এটাকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে ইজ ইকুয়াল টু রেজাল্ট আসবে 0। তার মানে এটা ফার্মি লেভেলটা পজিশনের সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, ইনভেরিয়েন্ট অবস্থায় থাকবে। কিন্তু আমরা যখন আজকে এই জিনিসটা প্রুফ করব, গ্রেডিয়েন্টস ইন দি কোয়াসি ফার্মি লেভেল, তখন আমরা দেখব যে এই কথাটা সত্যি না, এই কথাটা চেঞ্জ হয়ে যাবে এবং ডিএফএন ডিভাইডেড বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হবে নন জিরো এবং ডিএফপি ডিভাইডেড বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হবে নন জিরো। এখন আমাকে কেউ একজন বলো যে কেন আমরা এখানে ইএফ লিখছি আর এখানে এফ এন অথবা এফ পি লিখতেছি, বলো তো। বলো যে কেন আমরা চ্যাপ্টার 3 তে ইএফ লিখছিলাম আর এখন চ্যাপ্টার 4 এ আমরা এটাকে এফ এন অথবা এফ পি দ্বারা লিখতেছি, কেন বলো। স্যার আয়নীকরণ হচ্ছে এই জন্য স্যার। না না না, এইখানে খেয়াল করো, এটা চ্যাপ্টার 4, এখানে অ্যাক্সেস ক্যারিয়ার জড়িত, তাই না? অ্যাক্সেস ক্যারিয়ার মানে ডেল্টা এন অথবা ডেল্টা পি, এবং যখন ডেল্টা এন ডেল্টা পি জড়িত হয়ে যায় তখন আমরা ফার্মি লেভেলটাকে সরাসরি ফার্মি লেভেল না বলে নতুন একটা নাম দিই, সেটার নাম কি? কোয়াসি ফার্মি লেভেল। এবং কোয়াসি ফার্মি লেভেল মানেই হচ্ছে এফ এন ফর ইলেকট্রন অথবা এফ পি ফর হোল। তাহলে যেহেতু এফ এন মানে ইলেকট্রন, এফ পি মানে হোল, এই জন্য আমরা এখন এটাকে এফ এন অথবা এফপি দ্বারা প্রকাশ করব। এই কারণে আর ইএফ দ্বারা প্রকাশ করব না, এই চ্যাপ্টারে কোনো ইকুয়েশনে ইএফ দরকার নেই, আমরা এফএন এফপি দ্বারা এগুলাকে লিখব। তাইলে যদি গ্রেডিয়েন্টস থাকে তার মানে হচ্ছে নন জিরো, যদি নো গ্রেডিয়েন্টস হয় তাহলে ইকুয়াল টু জিরো। তাহলে এটা ছিল 3.5 আর এই প্রুফটা হচ্ছে 4.5 এর আন্ডারে আসে। আচ্ছা, তারপরে লক্ষ্য করো কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন হচ্ছে চ্যাপ্টার 3 তে আমরা যখন ইকুয়েশন গুলো ডিরাইভ করতাম তখন সেগুলো থাকতো হচ্ছে ডিডিএক্স এই টাইপের, কখনো আমরা ডিডিটি পাই নাই, তাই না? ডিডিটি আমরা কখনো দেখি নাই, তার মানে রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, এটা আমরা এখনো পর্যন্ত আলোচনায় আনি নাই। এই জায়গায় আমরা এই জিনিসটাকে আলোচনায় নিয়ে আসবো কন্টিনিউটি ইকুয়েশন ডিরাইভ করার সময়। আমরা সেখানে দেখবো যে রেট অফ চেঞ্জ অফ এক্সেস ক্যারিয়ার, ধরো ডিডিটি অফ ডেল এন, এটা একটা, আরেকটা হচ্ছে ডিডিটি অফ ডেল পি, এটা একটা। তাহলে রেট অফ চেঞ্জ অফ এক্সেস ক্যারিয়ার অথবা রেট অফ চেঞ্জ অফ এক্সেস হোল, ইলেকট্রন অথবা হোল, এই দুইটা কিভাবে রিলেটেড, এই দুইটার যে রিলেশন, এরা কাদের সাথে পরিবর্তিত হচ্ছে, কোন কোন প্যারামিটার চেঞ্জ করলে এই দুইটা প্যারামিটার চেঞ্জ হয়ে যায়, সেই জিনিসটা আমরা প্রুফ করবো ইকুয়েশনের সাহায্যে। এবং এই ইকুয়েশন দুইটাকে বলা হয় কন্টিনিউটি ইকুয়েশন। আচ্ছা, আর এক নম্বরে যেটা আছে আইনস্টাইন রিলেশন, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। এই এই রিলেশনটা প্রুফ করার জন্য আমাদের চ্যাপ্টার 3 এবং 4 দুইটা চ্যাপ্টারেরই কনসেপ্ট কাজে লাগাইতে হবে এবং চ্যাপ্টার 3 এর দুইটা ইকুয়েশনও আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। তাহলে আইনস্টাইন রিলেশন মানে হচ্ছে আমরা আমরা জানি যে যদি আমাদের সিস্টেমে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে সেখানে ড্রিফট পাওয়া যায়, তাই না? অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড থাকলে সেখানে ড্রিফট পাওয়া যায়। আচ্ছা, আর ড্রিফটের সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে মোবিলিটি, তাই না? মিউ এন অথবা মিউ পি, এটা হচ্ছে ড্রিফটের সাথে রিলেটেড। একইভাবে আমার যদি কোথাও ডিএন বাই ডিএক্স থাকে অথবা ডিপি বাই ডিএক্স থাকে তাহলে আমি কি পাবো বলতো? যদি ই অফ এক্স থাকে তাহলে ড্রিফট পাই, আর যদি এরকম থাকে ডিডিএক্স অফ এন অথবা ডিডিএক্স অফ পি তাহলে কি কনসেন্ট্রেশনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে এটা কি বুঝাবে বলো? এটা যদি ড্রিফট বুঝায় তাহলে এটার সাহায্যে কি বুঝাবে? হ্যালো, জি স্যার। কনসেন্ট্রেশনের পরিবর্তন, এটাকে আমরা বইয়ের ভাষায় কি বলতে পারি? ডিফিউশন বলতে পারি না? ও স্যার, ডিফিউশন, জি স্যার, ডিফিউশন ডিফিউশন। বলতে পারি। তাহলে লক্ষ্য করো ড্রিফটের সাথে রিলেটেড হচ্ছে মোবিলিটি, তাহলে ডিফিউশনের সাথে রিলেটেড হচ্ছে ডিএন অথবা ডিপি, এই দুটো। পারমিয়াবিলিটি। না, এই দুটা হচ্ছে কোএফিশিয়েন্ট আর কি, ডিফিউশন কোএফিশিয়েন্ট।
এই যে গত ক্লাসে যে আমরা ইকুয়েশন প্রমাণ করছিলাম না কারেন্টের, সেইখানে কিন্তু এই দুটো টার্ম ছিল, একটু মনে করো, সেখানে কিন্তু এই দুটো টার্ম ছিল। তাইলে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড দিব তখন হচ্ছে মোবিলিটি পাওয়া যাবে, যখন আমরা কনসেন্ট্রেশন গুলাকে পরিবর্তন করে দিব তখন ডিফিউশন পাওয়া যাবে। তাইলে ডিফিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে ডি আর মোবিলিটি হচ্ছে মিউ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আইনস্টাইন রিলেশন মানে কি? ডি আর মিউ এর মধ্যে যে রিলেশন সেটাই হচ্ছে আইনস্টাইন রিলেশন, মনে থাকবে? তাহলে যদি কোথাও তুমি ডিফিউশন ঘটাইতে পারো এবং ড্রিফট ঘটাইতে পারো এবং এট এ টাইম ঘটাইতে পারো, আলাদা আলাদা না, এট এ টাইম, একসাথে, তাহলে যদি ড্রিফট ডিফিউশন একসাথে ঘটে তাহলে তুমি মোবিলিটিও পাবা, তাহলে তুমি ডিফিউশন কোএফিসিয়েন্টও পাবা। এই দুটাকে একত্রভূত করলে তুমি যে রিলেশনটা বিল্ড আপ করতে পারবা সেটার নাম কি হবে? আইনস্টাইন রিলেশন। আইনস্টাইন রিলেশন। আলাদা আলাদা ভাবে কিন্তু না, দুটাকে একসাথে করে করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা সরাসরি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে চলে যাই এবং সেখান থেকে আমরা আইনস্টাইন রিলেশন প্রুভ করব। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের এখানে যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আছে, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ এ সেমিকন্ডাক্টর ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো তো, এখানে এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে একটা জিনিস নতুন, সেটা হচ্ছে ডায়াগ্রাম গুলো একটু ব্যান্ডেড অবস্থায় আছে না? নর্মালি তো আমরা এরকম ফ্ল্যাট দেখে অভ্যস্ত, তাই না? ধরো ধরো এটা হচ্ছে ইসি, এটা হচ্ছে ইভি, এক্সাক্ট মিডলে কে থাকে? ইন্ট্রিনসিক লেভেল বা ইআই। আর ফার্মি লেভেলটা আইদার এরকম উপরের দিকেও থাকতে পারে বা আইদার এরকম নিচের দিকেও থাকতে পারে, তো ধরে নিলাম আমরা এরকম উপরের দিকে। তাইলে এরকম ফ্ল্যাট ব্যান্ড পাওয়া উচিত, কিন্তু এখানে আমরা একটা নতুনত্ব দেখতেছি যে যেখানে হচ্ছে ব্যান্ডটা ফ্ল্যাট না হয়ে একটু তোমার বেন্ডেড অবস্থায় আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই বেন্ডিংটা কিভাবে হয়? এই বেন্ডিংটা বোঝার জন্য আমাদের এইখানে খেয়াল করো তো, এই ডায়াগ্রামে একটা এনার্জি লেভেল আছে, সেটা এখানে দেখানো হয় নাই, সেটা কোনটা? এই পজিশনে দেখানো হয় নাই, সেটা কোনটা বলো? বাম পাশের এই ছবিটাতে আছে কিন্তু ডানের এই ছবিটাতে নাই, সেটা কোন এনার্জি লেভেলটা? স্যার ফার্মি লেভেলটাতে। ফার্মি এনার্জি লেভেলটা, গুড। তাইলে আমি ফার্মি এনার্জি লেভেলটা দেখো কিভাবে ড্র করতেছি, এটাকে কিন্তু আমি একটা স্ট্রেট লাইন হিসেবে ড্র করলাম, খেয়াল করো, ফার্মি লেভেলটাকে আমি একটা স্ট্রেট লাইন হিসেবে ড্র করলাম। কেন স্ট্রেট লাইন হিসেবে ড্র করলাম খেয়াল করো তো, কারণ এখানে বলা আছে এটা এক্স এর সাথে পরিবর্তিত হচ্ছে। আবার আমরা জানি ফার্মি লেভেল এক্স এর সাথে পরিবর্তন কত হয়? জিরো না? এক্স এর সাথে ফার্মি লেভেলের পরিবর্তনটা জিরো না? হ্যালো? হ্যাঁ, জিরো হবে। তাইলে লক্ষ্য করো আমি এরকম একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এখন আমার সাথে সাথে প্রশ্ন উত্তর করে করে আগাবো আমরা, তাইলে তোমাদেরও বুঝতে সহজ হবে। খেয়াল করো, আমি এই ফার্মি লেভেলটা এই জায়গায়, ধরো এটা 1 নম্বর পজিশন আর এটা হচ্ছে 2 নম্বর পজিশন, তাহলে খেয়াল করো তো 1 নম্বর পজিশনে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের অনেক কাছে না? জি স্যার। জি স্যার। আর 2 নম্বর পজিশনে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ড থেকে অনেক দূরে না? জি স্যার। এরকম সিচুয়েশন কখন হইতে পারে বলো তো, আন্দাজ করো তো, এরকম সিচুয়েশন কখন হইতে পারে? একে ফার্মি লেভেল অনেক কাছে, এই কথার অর্থ কি বলো তো? 1 নম্বর পজিশনের দিকে ইলেকট্রনের সংখ্যা অনেক অনেক বেশি নাকি অনেক অনেক কম বলো? স্যার শুরুর দিকে অনেক বেশি বেশি। রাইট, রাইট, শুরুর দিকে এই 1 নম্বর পজিশনে ইলেকট্রন অনেক বেশি, খেয়াল করো, শুরুর দিকে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি। এদিকেও ইলেকট্রন আছে, আর নাহলে তো ফার্মি লেভেলে তো উপরে থাকতো না, কিন্তু এদিকে ইলেকট্রনের সংখ্যা যদি থাকে 10টা, এদিকে কয়টা আছে? ধরো 2টা, কথার কথা, তার মানে এদিকে পার্থক্য অনেক বেশি, এদিকে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি কিন্তু এদিকে ইলেকট্রনের সংখ্যা অনেক কম। যেহেতু এদিকে ইলেকট্রন সংখ্যা বেশি, এই জন্য ফার্মি লেভেলের পজিশন কন্ডাকশন ব্যান্ডের অনেক কাছে, যেহেতু এদিকে ইলেকট্রন সংখ্যা একটু কম, এই জন্য ফার্মি লেভেলের পজিশন এখান থেকে একটু দূরে। তাহলে এইখানে আমাকে বলো, এইখানে আমি যে ডোপিং এর সাহায্যে এই কাজটা করলাম, এটা এন টাইপের ডোপিং না? এখানে এন টাইপ ডোপিং কেন? কারণ ফার্মি লেভেল এই ইআই লেভেলের চেয়ে উপরে আছে, তার মানে এটা এন টাইপ ডোপিং। এখন আবার এই এন ডোপিংটা আমাকে বলো, এটা কি আমি ইউনিফর্মলি করলাম নাকি নন ইউনিফর্মলি করলাম বলো তো? নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম কিভাবে বুঝছো? কারণ এই যে প্রথম সারিতে ইলেকট্রন অনেক বেশি, আস্তে আস্তে ইলেকট্রন কমে গেছে, তার মানে নন ইউনিফর্ম ডোপিং করছে। তাইলে এরকম এনার্জি ব্যান্ড হবে কখন বলো? তাহলে এনার্জি ব্যান্ডের বেন্ডিংটা কখন হবে? যখন আমরা কি করব? নন ইউনিফর্ম ডোপিং করব। এতদিন পর্যন্ত আমরা সব সময় একটা ইউনিফর্ম ডোপিং করছি, ধরো আমরা বলে দিছি 10⁻18 ডোনার অ্যাটম। এই কথার অর্থ হইলো এই 10⁻18টা সব দিকে সমানভাবে বিস্তৃত।
কিন্তু এই ক্ষেত্রে আমরা আর বলতে পারবো না যে সব দিকে 10⁻18 আছে, এখানে হয়তো 10⁻18, এখানে 10⁻15, এখানে আস্তে আস্তে 10⁻12 হয়ে গেছে, কমে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নন ইউনিফর্ম ডোপিং। তাইলে খেয়াল করো, এখন একটা জিনিস লক্ষ্য করো, এইখানে এখন ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি 1 নম্বরে, আর 2-এ কম। তাইলে এখন কি হবে বলতো? এখন একটা ঘটনা ঘটবে, সেটা কি? স্যার ডিফিউশন হবে। ডিফিউশন হবে। ভেরি গুড। ডিফিউশনটা কোথা থেকে কোথায় হবে? স্যার 1 স্যার থেকে 2 বেশি দিকে। 1 কনসেন্ট্রেশন থেকে 2-এর দিকে ডিফিউশন হওয়া শুরু করবে। ভেরি গুড। তাহলে 1 থেকে 2-এর দিকে এখন ইলেকট্রন আস্তে আস্তে যাওয়া শুরু করবে। খেয়াল করো, ইলেকট্রন আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছে। যত ইলেকট্রন যাচ্ছে 1 নম্বরে, তত বেশি কি তৈরি হচ্ছে বলতো? হোল। হোল। তাহলে এগুলাকে এখন আস্তে আস্তে প্লাস বানায় দাও। 1-এ এখন হোল তৈরি হচ্ছে, আর 2-এ এখন কি হচ্ছে? ইলেকট্রন আস্তে আস্তে জমা হচ্ছে। 2-এ এখন ইলেকট্রন আস্তে আস্তে জমা হচ্ছে। তাইলে 1 নম্বরের দিকে এখন হচ্ছে পজিটিভ চার্জ, 2 নম্বরের দিকে হচ্ছে এখন নেগেটিভ চার্জ। তাইলে আমাকে বলো তো, এইরকম সিচুয়েশনে একটা ইলেকট্রিক ফিল্ড অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে না? জি স্যার। এই ইলেকট্রিক ফিল্ডের নাম হচ্ছে বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড, যেটা আমাদের গত ক্লাসের লাস্ট টপিক ছিল, যেটা আমরা আর কি কভার করতে পারিনি। বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড। তাহলে বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডের জন্য কোনো ভোল্টেজ দিছো? না স্যার। না স্যার, কোনো ভোল্টেজ দেওয়া লাগে না। এটা কি কারণে তৈরি হয়েছে? অটোমেটিক ডিফিউশন অফ চার্জের কারণে তৈরি হয়েছে। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমার এখানে ডিফিউশনও ঘটতেছে, আবার বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডও আছে। তাইলে মানে একটা সময় তো আমাকে ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে হবে, তাই না? জি স্যার। বলতো সেটা কখন হবে? মানে জিনিসটা এরকম যে আমার 1 থেকে 2-এর দিকে চার্জ কি সবসময় যেতেই থাকবে, নাকি যেতে যেতে একসময় থেমে যাবে? 1 থেকে 2-এর দিকে যে ডিফিউশনটা হচ্ছিল, এই ডিফিউশনটা কি থেমে যাবে স্যার একটা টাইমে, যখন থেমে যাবে? দুই কখন? সাইডের মান। কখন থেমে যাবে বলতো? যখন হচ্ছে এই যে রেট অফ ডিফিউশন। 1 আর 2 সমান হয়ে গেলে, মানে 1 আর 2 রাইট, ইলেকট্রনের সমান হয়ে গেলে। রাইট, রাইট। তার মানে ইলেকট্রিক ফিল্ডের যে স্ট্রেংথ আর এইখান থেকে এইখানে ডিফিউশন হওয়ার যে রেট, এই দুটো যখন সমান সমান হয়ে যাবে, তখন এই জিনিসটা বন্ধ হয়ে যাবে না? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? হ্যালো। স্যারের নেটের প্রবলেম। হ্যাঁ, আমাকে আমাকে শুনতে পাচ্ছ? না স্যার। না স্যার, সমস্যা হচ্ছে। আরে, স্যার আপনার নেটের প্রবলেম সম্ভবত। শুনতে পাচ্ছ? স্যার কথা বেশিরভাগই স্যার মানে ইয়া হয়ে যাচ্ছে স্যার। কেটে যাচ্ছে? স্যার। আচ্ছা, দাঁড়াও, আমি একটু তাহলে দেখি পজিশনটা চেঞ্জ করি। 1 মিনিট। এই দুপুর টাইমে এত ডিস্টার্ব করে, এই সময়ই আমার সব ক্লাস। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি দরজা জানলা খুলে দিলাম কিছু। আচ্ছা, যদি না শোনা যায় আমাকে থামায়ও, কারণ যেহেতু ক্লাসটা রেকর্ড করতেছি, সব কথা সবাই যাতে শুনতে পারে আর কি। আচ্ছা, তাহলে আরেকটু পিছন দিক থেকে আগাই। আমাদের এইখানে 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে ডিফিউশনের কারণে ইলেকট্রন চলে যাচ্ছিল। ইলেকট্রন যাওয়ার কারণে এই পাশে পজিটিভ চার্জ রয়ে যাচ্ছে, এই পাশে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাইলে আমরা জানি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে সবসময় প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য আমাকে এক্সটার্নাল কোনো ভোল্টেজ সাপ্লাই দেওয়া লাগতেছে না। আচ্ছা, এখন যে প্রশ্নটা তোমাদেরকে করতেছিলাম, যে 1 থেকে 2-এর দিকে কি আজীবন এরকম ইলেকট্রন যেতেই থাকবে, নাকি একটা সময় এই যাওয়াটা বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে স্যার। বন্ধ হয়ে যাবে, কারণ একটা ব্যালেন্সড সিচুয়েশন সে চলে আসবে। ওই ব্যালেন্সড সিচুয়েশনে আমার এই এনার্জি ব্যান্ডের যে কার্ভ গুলো এখন ব্যান্ডেড অবস্থায় আছে, এগুলা কি আর তখন ব্যান্ডেড রাখার প্রয়োজন আছে? স্যার তখন প্রয়োজন নাই। তখন কিন্তু সেগুলো আবার এরকম ফ্ল্যাট কার্ভ হিসেবে পাওয়া যাবে। আচ্ছা, তাইলে আমাদের কাজ হচ্ছে ওই ব্যালেন্সড পয়েন্টটা পর্যন্ত, এক্সাক্ট ওই ব্যালেন্সড পয়েন্টটা পর্যন্ত আমরা ক্যালকুলেট করব, এবং করে আমরা ডিফিউশনের সাথে মোবিলিটির যে রিলেশন সেটা বিল্ড আপ করব। কারণ খেয়াল করে দেখো, আমরা যখন একদম ব্যালেন্স কন্ডিশনটা রিচ করে ফেলবো, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে 0, তাই না?
ব্যালেন্সড অবস্থায় ইলেকট্রিক স্যার। ফিল্ড হয়ে যাবে জিরো, তাহলে আর তখন এই ড্রিফটের কম্পোনেন্ট যেটা মোবিলিটিটা তখন আর পাওয়া যাবে না। তাহলে যদি মোবিলিটি না পাওয়া যায় তাহলে আমরা ডি এর সাথে মিউ এর রিলেশনও পাবো না, ওই জন্য এক্সাক্ট পয়েন্টটাকে রিচ করার আগ পর্যন্ত আমাদের কাজ করতে হবে। আচ্ছা, আর আরেকটা জিনিস লক্ষ্য করো, আমাদের এই ইকুয়েশনে এই যে ইসি এর সাথে ইবি কিন্তু সমানভাবে পরিবর্তিত হচ্ছে। দেখো ইসি যেভাবে চেঞ্জ হয়েছে ইভিটাও ঠিক একইভাবে চেঞ্জ হচ্ছে, এবং এই কারণে যেই ইন্ট্রিনজিক লেভেলটা সবসময় মিডলে থাকার কথা, এটা দেখো সবসময় মিডল পজিশনটা মেনটেন করছে কিনা দেখো তো। জি স্যার। এটাও জি, সবসময় স্যার। মিডল পজিশন মেনটেন করছে। তার মানে আমি বলতে পারবো না যে যদি আমি ডিইআই কে ডিএক্স করি তাহলে এটা রেজাল্ট কি হবে। এই এক্স এর সাথে ইআই এর পরিবর্তনটা সবসময় ইকুয়ালি হয়েছে না, ধরো এইখানে যতটুকু পরিবর্তন এরপরেও একই রকম পরিবর্তন আর জিরো হবে স্যার, জিরো হবে, জিরো জিরো হবে। হবে। এই কথাটা একটু মনে রাখো, এটা আমাদের পরবর্তীতে আরেকটা জায়গায় কাজে লাগাইতে হবে, এই জিনিসটা একটু মাথায় নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে আমাদের এই জিনিসগুলোকে আমরা দাঁড়া করাইলাম, এবং এখানে আরেকটা জিনিস বুঝলাম যে এখানে এট এ টাইম ডিফিউশনও ঘটতেছে, এট এ টাইম ড্রিফটও ঘটতেছে, এবং ড্রিফট ডিফিউশনকে আমরা একত্র করব। আচ্ছা, এইখানে আমাদের কিছু ছোট ডেফিনিশন জানতে হবে, যেমন একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি বা যেটাকে আমরা ভিএক্স দ্বারা প্রকাশ করি, ভিএক্স মানে হচ্ছে ইলেকট্রন এনার্জিকে আমি তার চার্জ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা। তাহলে ভি অফ এক্স এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। ভি অফ এক্স মানে হচ্ছে ইলেকট্রন এনার্জি ডিভাইডেড বাই মাইনাস কিউ। মাইনাস কিউ মানে ইলেকট্রনের চার্জ, যদি হোল কনসিডার করো তাহলে প্লাস কিউ, তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাথে ভিএক্স এর রিলেশন। ইলেকট্রিক ফিল্ড এবং ভিএক্স এর রিলেশন খেয়াল করে দেখো, ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল তার বিপরীত দিকে কাজ করবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড যদি প্লাস এক্স বরাবর কাজ করে, তাহলে পটেনশিয়াল এনার্জিটা মাইনাস এক্স বরাবর কাজ করবে, একটা বিপরীত। তাহলে দেখো এটা যদি প্লাস এক্স হয় আর এটা যদি মাইনাস এক্স হয়, তাহলে এখানে সামনে অবশ্যই একটা মাইনাস দিয়ে দিতে হবে। তাহলে এই মাইনাস এবং এটার সাথে এটার পরিবর্তন হচ্ছে ডিডিএক্স অফ ভিএক্স। তাহলে ই অফ এক্স যেদিকে কাজ করবে, ভি অফ এক্স তার বিপরীত দিকে পরিবর্তিত হইতে থাকবে। এই জন্য ই অফ এক্স মানে হচ্ছে মাইনাস ডিডিএক্স অফ ভি এক্স। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু টাইম আমরা ইউজ করব না, আমরা এই ইকুয়েশনে সবকিছু হচ্ছে স্পেসের হিসেবে কনসিডার করব, স্পেস বা কতটুকু জায়গা পরিবর্তিত হচ্ছে সেটা, টাইম না, শুধু স্পেস। আচ্ছা, তাহলে এখন দেখো দেখো যে এই যে পটেনশিয়ালটা পরিবর্তিত হচ্ছে এটাকে আমি এনার্জি ব্যান্ডের সাথে একটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। সেটা কিভাবে দেখো, এই যে ই অফ এক্স মানে হচ্ছে মাইনাস ডিডিএক্স অফ ভি এক্স, মাইনাস ডিডিএক্স অফ ভি অফ এক্সটাকে আমরা একটু আগে যেটা লিখছিলাম যে ইলেকট্রন এনার্জি ডিভাইডেড বাই মাইনাস কিউ। তাহলে এখন এই ইলেকট্রন এনার্জিটা যেটা পরিবর্তিত হচ্ছে সেটার সাথে আমরা লিখবো, তার মানে হচ্ছে ইআই। তার মানে হচ্ছে দেখো ইআই মাইনাস কিউ। তাহলে এই মাইনাসটা আগে থেকেই ডেফিনেশনে ছিল, আর এই মাইনাসটাও আগে থেকে ডেফিনেশনে ছিল। এই দুটাকে যদি আমরা একত্র করি তাহলে আমরা এরকম ইকুয়েশন পাই কিনা দেখো তো। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশন ছিল এইটার ডেফিনিশন, 2 নম্বর ইকুয়েশন ছিল ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন, 3 নম্বর হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের আরেকটু মডিফিকেশন। ইলেকট্রিক ফিল্ডকে আমরা মডিফাই করে এটা লিখতে পারি কিনা দেখো তো, পারা যাবে? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো, আমরা এখানে ড্রিফটও ঘটাইছি ডিফিউশনও ঘটাইছি, কিন্তু একটা সময় আমরা জানি এই দুইটা ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছায় যাবে। তাহলে খেয়াল করো, যতক্ষণ পর্যন্ত এটা ইকুইলিব্রিয়ামে না গেছে ততক্ষণ পর্যন্ত এটা ইকুয়াল টু জিরো হবে না। কিন্তু যখন সে ড্রিফট ডিফিউশন একসাথে করে সাম্যাবস্থা ইকুইলিব্রিয়ামে পৌঁছায় যাবে, তার মানে সামেশন অফ জে ইজ ইকুয়াল টু জিরো। সামেশন অফ জে মানে কি, টোটাল কারেন্ট ডেনসিটি, এটা ইজ ইকুয়াল টু জিরো। এখন এই কারেন্ট ডেনসিটির ইকুয়েশনটা আমরা ইলেকট্রনের জন্য লিখতে পারি, হোলের জন্য লিখতে পারি। আমরা এখানে হোলের জন্য লিখবো, চাইলে ইলেকট্রনের জন্য তোমরা করে দেখতে পারো, সেম রেজাল্ট আসবে, একদম হুবহু সেম রেজাল্ট আসবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো যে হোলের ক্ষেত্রে যে কারেন্ট ডেনসিটিটা এটা দুইটা ভাগে ভাগ না, একটা হচ্ছে তার ড্রিফট পোর্শন, 1 নম্বর পোর্শনটা হচ্ছে ড্রিফট আর 2 নম্বরটা হচ্ছে ডিফিউশন। তাই কিনা দেখো তো, তুমি যখন এই হোল কারেন্টে দুইটা কম্পোনেন্টে ভাগ করে লিখবা তখন প্রথম কম্পোনেন্টটা হবে তার ড্রিফট কম্পোনেন্ট আর পরের কম্পোনেন্টটা হবে তার ডিফিউশন কম্পোনেন্ট। দেখো তো এটা বোঝা যায় কিনা? জি স্যার। আচ্ছা, এখানে কিউটা হচ্ছে সামনে কমন টার্ম, মিউ পি এটা হচ্ছে কি, পি এর জন্য মোবিলিটি, পি অফ এক্স এটা হচ্ছে থাকবে, এটা হচ্ছে তার কনসেন্ট্রেশন।
ই অফ এক্স এটা হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, তারপরে মাইনাস এখানে একটা কিউ থাকার কথা, এই কিউটাকে আমরা সামনে আগে নিয়ে রাখছি, তাহলে এখানে হবে মাইনাস ডিপি, এটা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট, আর ডিডিএক্স অফ পিএক্স এটা থেকেই বুঝবা যে এখানে ডিফিউশন ঘটা সম্ভব। ডিডিএক্স অফ পিএক্স যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে নো ডিফিউশন, আর যতক্ষণ এটা নন জিরো ততক্ষণ ডিফিউশন। ই অফ এক্স যতক্ষণ যদি জিরো হয় তাহলে কোনো ড্রিফট পাওয়া যাবে না, যতক্ষণ নন জিরো ততক্ষণ ড্রিফট পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখন লক্ষ্য করো এই পি এর ইকুয়েশনে দুইটা কারেন্ট কম্পোনেন্টের মধ্যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, বলো তো কেন? ইলেকট্রন আর প্রোটন অপোজিট, ওই জন্য স্যার। গতদিন আমরা ডিফিউশনের ক্লাসে দেখছিলাম যে এখানে এই হোলের ক্ষেত্রে ডিফিউশন কারেন্টটা নেগেটিভ, ডিফিউশন কারেন্ট অলওয়েজ নেগেটিভ, ইলেকট্রনের ক্ষেত্রে হোলের ক্ষেত্রে, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে এটা আবার পজিটিভ হয়ে যাচ্ছিল, ওই যে প্লাস মাইনাসের একটা হিসাব আছে, কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু প্লাস এই জন্য মাইনাসটা মাইনাসই রয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে তুমি কিউটাকে বাদ দাও, কিউটাকে বাদ দিলে যে অংশটা থাকে এটাকে তুমি এখন একটু রিঅ্যারেঞ্জমেন্ট করো, তাহলে ই অফ এক্স রিঅ্যারেঞ্জমেন্ট করো, এই পাশে এই ডি ছিল এটা পজিটিভ হয়ে যাবে, এইটার নিচে মিউটাকে নিয়ে আসো কারণ এই রিলেশনটাই আলটিমেটলি আমাদের প্রয়োজন। তারপরে হচ্ছে পি অফ এক্স ছিল, এটাকে 1/p অফ এক্স লিখতে পারো, আর হচ্ছে এটা যা ছিল তাই থাকবে, এটা যা ছিল তাই থাকবে। এখন দেখো এই দুইটাকে একসাথে করে আমরা কিছু বের করতে পারি কিনা, যদি এই দুটাকে একসাথে করতে পারি তাহলে এটা পাওয়া গেল, এটা পাওয়া গেল, তাহলে আমাদের প্রমাণ করা হয়ে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল করো তো, ই অফ এক্স টাকে, এই যে ই অফ এক্স টাকে আমরা চাইলে এটা দিয়ে রিপ্লেস করে দিতে পারবো না? আচ্ছা, এটা মনে রাখবে, এটা কাজে লাগবে। আচ্ছা, এখন লক্ষণীয় আমরা 4 নম্বর ইকুয়েশনের এই রাইট সাইডের এই পোরশন দুইটাকে কি করতে পারি সেটা নিয়ে আমরা একটু দেখি, এটা আমরা এখান থেকে বুঝবো। খেয়াল করে দেখো, আমাদের এইখানে আমরা বলতেছিলাম কি যে এট ইকুইলিব্রিয়াম, তাই না? এট ইকুইলিব্রিয়াম, তাহলে যখন আমরা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে পৌঁছায় গেছি তখন পি এর মধ্যে দুইটা টার্ম থাকে, পি নট প্লাস হচ্ছে ডেল পি। তাহলে বলতো ইকুইলিব্রিয়াম অবস্থায় এই ভ্যালুটা কত? ইকুইলিব্রিয়াম অবস্থায় এই ডেল পি ভ্যালুটা কত হবে বলতো? ইকুইলিব্রিয়াম অবস্থায় চ্যাপ্টার 3 ডেল পি কত বলো? ইকুয়াল টু কত? জিরো হবে না? জি স্যার। ইকুইলিব্রিয়াম অবস্থায় যদি এটা জিরো হয় তাহলে আমি পি আর পি নট সমান এটা লিখতে পারি, পি ইজ ইকুয়াল টু পি নট, জি স্যার লিখতে পারি। তাহলে লক্ষ্য করো পি নট এবং এন নটের জন্য সুন্দর দুইটা ইকুয়েশন, এটা আমরা চ্যাপ্টার 3 তে আগেই ডিরাইভ করছিলাম, ওই ইকুয়েশনটাই আমরা এখানে বসাই দিচ্ছি। খেয়াল করো, তাহলে পি অফ এক্স ইজ ইকুয়াল টু পি নট ইজ ইকুয়াল টু এন আই ই টু দি পাওয়ার ই আই মাইনাস ই এফ ডিভাইড বাই কেটি, এবং এটা ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল বোঝাবে কারণ আমরা এখনো কোনো ধরনের কোনো ডোপিং টোপিং বা ওই টাইপের কিছু ব্যবহার করতেছি না। তাহলে আবার লক্ষ্য করো, px is equal to p naught is equal to ni e to the power ei, এটা থাকবে সামনে, ফার্মি লেভেল ef এটা থাকবে পরে, ডিভাইড বাই kt। এখন দেখো আমাদের কিন্তু এই p অফ x এর ভ্যালুটা প্রয়োজন আর dpx বাই dx প্রয়োজন। 4 নম্বর ইকুয়েশনের রাইট সাইড খেয়াল করো, 4 নম্বর ইকুয়েশনের রাইট সাইড আমাদের দরকার হলো px আর হচ্ছে ddx অফ px, এই দুটো জিনিস আমাদের দরকার, এই দুটাকে আমরা বের করব কিভাবে? আমরা যদি এটাকে এখন একবার ডিফারেন্সিয়াল নেই তাহলে ddx অফ px নেই, ddx অফ px নেই, তাহলে ni এই কেটিটা এখানে ভাগ হয়ে যাবে, ই টু দি পাওয়ার যা আছে তাই থাকবে, আর উপরের এই অংশটা এখানে আমরা ddx ফরম্যাটে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি কি লিখলাম, যে এখানে লিখলাম হচ্ছে ni ডিভাইড বাই kt, তারপর ই টু দি পাওয়ার দিস ওয়ান, তারপরে আবার এটা তোমরা একটু লক্ষ্য করো তো এইভাবে লিখা যায় কিনা, একবার ডিফারেন্সিয়েট করলে এইভাবে লিখা যায় কিনা দেখো তো। জি স্যার, লিখা যায় স্যার। লিখা যাবে না? সবাই এটা একটু লক্ষ্য করো, আমি একটা এসএমএস পাঠাই দিই, একটু দেখো। হ্যাঁ, লিখা যাবে। তাহলে এখন দেখো এই ইকুয়েশনের যে দুইটা পোরশন, এর মধ্যে এই পোরশনটা সরাসরি জিরো কনসিডার করা যাবে না? জি স্যার, যে ফার্মি লেভেলে কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না, তাহলে এইটাকে আমরা সরাসরি জিরো কনসিডার করলাম। খেয়াল করো, তাহলে যে অংশটা বাকি থাকে, খেয়াল করো এই অংশটার মধ্যে এইটা মানে আবার px না, এটা মানে আবার px না, দেখো তো এটা মানে px। তাহলে বুঝতেছো আমরা কোন দিকে আগাচ্ছি? আমরা ওই যে 4 নম্বর ইকুয়েশনের যে পার্টটা দরকার ছিল সেই দিকে আগাইলাম, এই যে 1 px
আর dpx বাই dx ইজ ইকুয়াল টু দিস। এটাকে আমরা লিখতে পারি কিনা দেখো। তাহলে এটা কিন্তু চ্যাপ্টার 3 থেকে আমরা দুইটা আলাদা কনসেপ্ট ব্যবহার করলাম, একটা হচ্ছে ফার্মি লেভেল আনচেঞ্জ জিরো, আর একটা হচ্ছে px এর ইকুয়েশন p0 দ্বারা রিপ্লেস করা যাবে। কেন যাবে? কারণ ডেল p ইজ ইকুয়াল টু 0 এট ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাইলে এই পর্যন্ত যদি ঠিক থাকে, আমরা খেয়াল করো এই 4 নম্বর ইকুয়েশনটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি কিনা। এই যে ex is equal to dp by mu p 1 by p, আচ্ছা এটাই তো 4, সরি এটাই 4, এটাকে আমরা পরিবর্তন করে এইটা লিখতে পারি কিনা। এটা হচ্ছে 5, দেখো তো, যদিও এটা সরাসরি জিরো লিখা যাবে না? স্যার লিখে যাবে স্যার। যাবে। আচ্ছা, তাইলে এখন লক্ষ্য করো, আমরা যদি এখন এইটাকে কোনোভাবে ক্যান্সেল করতে পারি তাইলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। এই যে ডিই বাই ডিএক্স কে, এখন ডিই বাই ডিএক্স কে ক্যান্সেল করা কিন্তু আমাদের এখানে একটা উপায় আছে, সেটা হচ্ছে এটা। এই যে ডিই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কিউ ইএক্স না, কিউ ইনটু ইএক্স না? ইয়েস স্যার। আচ্ছা, তাই যদি হয়, লক্ষ্য করো, আমরা যদি পরের ইকুয়েশনে যাই, এই যে এটা কিভাবে আসলো, এই যে এত সিম্পল একটা ফর্ম, এত সিম্পল ফর্মটা কিভাবে আসলো খেয়াল করো। আমরা যদি ডিই বাই ডিএক্স কে কিউ ইএক্স চিন্তা করি, কিউ ইনটু ইএক্স চিন্তা করি, খেয়াল করো, তাইলে এই ইএক্স এর সাথে বাম পাশের এই ইএক্স ক্যান্সেল হয়ে যাবে না? জি স্যার। এই কেটিটাকে যদি আমরা সামনে নিয়ে যাই তাহলে কেটি উপরে, আর এই কিউটাকে যদি আমরা বাম পাশে আনি তাহলে এটা নিচে থাকবে না, কেটি বাই কিউ থাকবে না? জি স্যার। আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? ইকুয়াল টু ডিপি ওভার মিউ পি। এখন আমরা বলছি যে এই ইকুয়েশন দুইটাতে এই দুইটা টার্মের মধ্যে প্লাস মাইনাসের কোনো গন্ডগোল নাই, তাইলে এই একই ইকুয়েশন আমরা এইভাবে লিখতে পারি না যে কেটি ওভার কিউ ইজ ইকুয়াল টু ডিএন বাই মিউ এন? এটাও লেখা যাবে না? জি স্যার। তাইলে যদি প্লাস মাইনাসের কোনো গন্ডগোল না হয়, আমি যদি সরাসরি ডি বাই মিউ লিখি তাহলে কোনো সমস্যা আছে? না স্যার। নাই। তাহলে এটাই আমরা লিখছি, খেয়াল করো, ডি বাই মিউ ইজ ইকুয়াল টু কেটি বাই কিউ। বুঝা গেছে? জি স্যার। এই ইকুয়েশনটার নামই হচ্ছে আইনস্টাইন রিলেশন। আইনস্টাইন রিলেশন তোমাকে এট এ টাইম একটা সেমিকন্ডাক্টরকে যখন তুমি ডিফিউশনের মধ্যে রাখছো, আবার তার মধ্যে ড্রিফটও ঘটছে, তখন ড্রিফট এবং ডিফিউশনের যে দুইটা কোএফিসিয়েন্ট আছে, এই দুইটাকে যদি তুমি রেশিও করো তাহলে এটা একটা ধ্রুবক ভ্যালুর সমান হবে, মানে কনস্ট্যান্ট ভ্যালু হবে। খেয়াল করো, এর আগে আমরা কেটি এটা বের করছিলাম 0.026 ইলেকট্রন ভোল্ট, তাই না? এখন যদি এটাকে আমরা কিউ দিয়ে ভাগ করি তাহলে কি পরিবর্তন হয় বলতো? কিউ দ্বারা যখন এটাকে ভাগ করব তখন কি পরিবর্তন হবে? খেয়াল করে দেখো কি পরিবর্তন হয় বলো। কিউ দ্বারা ভাগ করলে এখানে এই কোনো ইলেকট্রনটা কাটা যাবে, ইলেকট্রনটা কাটা গেলে শুধু ভোল্ট ইউনিটের রেজাল্টটা চলে আসবে। তার মানে ডি বাই মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.026 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট। তাহলে খেয়াল করো তো, তোমাকে যদি আমি কোনো একটা জায়গার ডিফিউশন বলে দেই, মিউ না বলে দেই, তাহলে মিউ বের করতে পারবো না? জি স্যার। অথবা যদি মিউ বলে দেই, ডিফিউশন কোএফিসিয়েন্ট বের করতে পারবো না? জি স্যার। অথবা যদি দুইটাই বলে দেই কিন্তু টেম্পারেচারের ব্যাপারে কিছু না বলে দেই, তাহলে বের করতে পারবো না? জি স্যার। আচ্ছা, তাহলে এই টাইপের ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করব, যেখানে ডি মিউ কেটি এগুলা কিভাবে একটার সাথে একটা বের করা যায় সেটা আমরা দেখব। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে একটা ডাটা টেবিল দেওয়া আছে। এই ডাটা টেবিলে দেখো যে এটা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট ইলেকট্রনের জন্য, আর এটা হচ্ছে মোবিলিটি কোএফিসিয়েন্ট ইলেকট্রনের জন্য, তাই না? এটা ধরো 1 আর এটা ধরো 3, এই দুটাই হচ্ছে ইলেকট্রনের জন্য। তাহলে আমাকে লক্ষ্য করে বলো তো, 1 নম্বরের যে ভ্যালুগুলা আর 3 নম্বরের যে ভ্যালুগুলা, এগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য না? ধরো জার্মেনিয়ামের ক্ষেত্রে ডিফিউশন হচ্ছে 100, কিন্তু জার্মেনিয়ামের ক্ষেত্রে মোবিলিটি হচ্ছে 3900, অথবা সিলিকনের ক্ষেত্রে এটা হচ্ছে 35 আর এটা হচ্ছে 1350। তাইলে আকাশ পাতাল পার্থক্য না? তাইলে এখন আমাকে বলো তো, একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যখন সে ডিফিউশনে থাকে তখন তার রেট অফ চেঞ্জ বেশি হবে নাকি মোবিলিটির ক্ষেত্রে রেট অফ চেঞ্জ বেশি হবে বলো তো? এটা কি ডিফিউজ অবস্থায় বেশি রেট অফ চেঞ্জ নাকি মোবিলিটি অবস্থায় বেশি রেট অফ চেঞ্জ? স্যার মোবিলিটির অবস্থা। মোবিলিটির অবস্থায়। তাইলে একটা জিনিস মোবিলিটিতে বেশি কারেন্ট কন্ডাক্ট করবে নাকি ডিফিউশনে বেশি কারেন্ট কন্ডাক্ট করবে বলো?
মোবিলিটিতে স্যার অবশ্যই মোবিলিটিতে বেশি কারেন্ট কন্ডাক্ট করবে। এই জন্য মনে রাখবা যে যখন আমরা ড্রিফট করাই কোথাও, তখন কিন্তু আমরা কারেন্ট কন্ডাকশন অনেক বেশি পাই, আর যদি আমরা ডিফিউশন করাই তখনও কারেন্ট কন্ডাকশন পাবো, কিন্তু আগের তুলনায় অনেক কম পাবো। বুঝছো? এই জন্য আমরা কি করি, আমরা পিএন জাংশনকে যখন কাজ করাই তখন কি আমরা তাকে একটা ভোল্টেজ দেই না? ভোল্টেজ দেই। কেন দেই? কারণ যাতে করে সে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে, অনেক ফাস্টার অপারেশন হয়। কথাটা বুঝছো? তাহলে ড্রিফটের ক্ষেত্রে মোবিলিটি কয়েক গুণ বেশি, কার তুলনায়? ডিফিউশন কোএফিসিয়েন্টের তুলনায়। এই কথাটা মনে থাকবে? স্যার। আচ্ছা, এটা মনে রাখবা সবসময় যে ড্রিফটের ক্ষেত্রে কারেন্টের রেট বেশি আর ডিফিউশনের ক্ষেত্রে কারেন্টের রেট কম। আচ্ছা, তাইলে এই প্রুফটা এখানে আরেকটু ধরো যে এই সাজায় গুছায় লেখা আছে আর কি, একটু দেখে নিবা। আলটিমেট রেজাল্ট কি বলো? আইনস্টাইন রিলেশনের আলটিমেট রেজাল্ট কি? ডি বাই মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কেটি বাই ই। কেটি বাই ই। গুড। ই বা কিউ যাই বল। গুড। তাহলে এটা হচ্ছে আমাদের আইনস্টাইন রিলেশন। কোনো একটা না থাকলে কি আইনস্টাইন রিলেশন হবে? ডিফিউশন নাই তাইলে হবে? না, হবে না স্যার, দুইটাই লাগবে স্যার। দুইটাই লাগবে। গুড, একই সাথে দুইটাই লাগবে। আচ্ছা, এখন নেক্সট যে ইকুয়েশনটা আমরা দেখবো, এটাও একটা ইন্টারেস্টিং ইকুয়েশন এবং সহজ ইকুয়েশন। আজকের ক্লাসে যে তিনটা ইকুয়েশন দেখবা এগুলো সহজ সহজ ইকুয়েশন। আচ্ছা, এটার নাম হচ্ছে কি? কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন মানে হচ্ছে, ধরো তুমি এইরকম একটা বাকেট অফ ওয়াটার নিছো, নিয়ে এই বাকেট অফ ওয়াটারে আগে থেকেই কিছু ওয়াটার তো ছিলই, এখন তুমি নতুন করে আরেকটু ওয়াটার অ্যাড করছো। হ্যাঁ, নতুন করে আরেকটু ওয়াটার অ্যাড করছো, এবং অ্যাড করার পর এখানে আরো কিছু ঘটনা ঘটবে, ঘটার পরে এখান থেকে ওয়াটার মানে ইনফ্লো হয়েছে, আবার এখান থেকে আউটফ্লো হয়ে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ইনফ্লো এবং আউটফ্লো এর রেট সমানত হইতে পারে, তাই না? যদি মাঝখানে কোনো ঘটনা না ঘটে তাহলে ইন ইজ ইকুয়াল টু আউট হবে না? স্যার মাঝখানে স্যার কথা শোনা যায়নি স্যার। ও আচ্ছা, বলতেছি যে ধরো এখানে একটা বাকেট অফ ওয়াটারে যদি আমি আরো এক্সট্রা কিছু ওয়াটার অ্যাড করি, তাইলে এই এক্সট্রা যেটা অ্যাড করতেছি আর এইখান থেকে যেটা বের হয়ে চলে যাবে, এই দুইটা সমান সমান হবে কখন বলতো? এই ইনপুট আর আউটপুট সমান সমান হবে কখন বলতো? তখন মাঝখানে জিনিসটা স্যার ফুল থাকবে অথবা স্যাচুরেটেড অবস্থা থাকবে। রাইট, মাঝখানে স্যাচুরেশন কোনো কিছু ঘটতে দিবে না, এই জন্য যা কিছু ইনপুট ছিল সেটাই আবার আউটপুট হয়ে চলে যাবে। কিন্তু যদি এমন হয় যে এই বাকেট অফ ওয়াটারটা যখন এই বাকেটে আসলো, এই এই এক্সট্রা ওয়াটারটা যখন এই বাকেটে আসলো, তখন এইখানে হিট হিট দেওয়া হয়েছে, কথার কথা। তাহলে হিট দেওয়া হইলে ইভাপোরেশন হবে না? বাষ্প হয়ে যাবে না কিছু? জি স্যার। আচ্ছা, আবার যদি ধরো হিট না দিয়ে উল্টা কাজ করি, মানে কন্ডেনসেট করি, টেম্পারেচার কমায় ফেলি, তাহলে এখান থেকে কিছু এক্সট্রা ওয়াটার এখানে মানে সলিড হয়ে যাবে না? কন্ডেনসেশন। জি স্যার। আচ্ছা, তাইলে যদি ইভাপোরেশন হয় বা কন্ডেনসেশন হয়, দুইটাই তো আমার আউটপুটটাকে কমাই দিবে না বলতো? জি স্যার। আচ্ছা, তাইলে আমি এখন এই রেজাল্ট গুলাকে এইভাবে বলতে পারি কিনা দেখো তো, যে ডিডিটি এটা কিন্তু টাইমের সাথে পরিবর্তন, এটা কিন্তু টাইমের সাথে পরিবর্তন, এটা ডিডিটি, এটাকে তুমি এক্সও বলতে পারো, কমা দিয়ে টিও বলতে পারো, এটা দুইটাই পরিবর্তন বোঝাবে। যদি আমরা ডিডিটি বলি তাহলে সেখানে এক্স টি দুইটাই বোঝা যায়, কিন্তু যদি শুধু ডিএক্স বলি তাহলে সেখানে টি আছে? না স্যার। সেখানে কিন্তু টি থাকবে না। তাহলে এটা একটু লক্ষ্য রাখবা, ডিডিটি মানে দুইটাই। তাহলে লক্ষ্য করো, ডিডিটি অফ ডাব্লিউ, ওয়াটারের যে ডেনসিটি, এটার পরিবর্তনটা কিভাবে হবে? এখানে হচ্ছে আর ইনপুট, খেয়াল করো। তাহলে আর ইনপুটটা হচ্ছে পজিটিভ, মাইনাস আর আউটপুট এটা হচ্ছে নেগেটিভ, মাইনাস আর আউটপুট এটা হচ্ছে নেগেটিভ। তারপরে এখানে যেটা ভেপার হয়ে চলে যাচ্ছে, এটা কি প্লাস হইলো না মাইনাস হইলো? মাইনাস হলো স্যার। মাইনাস হইলো। আর যেটা কন্ডেনসেশন হইলো, সেটা আমার টোটাল ওয়াটারের ভলিউমকে বাড়াই দিবে না কমাই দিবে? বাড়াই দিবে স্যার। বাড়াই দিবে। তাহলে এটা পজিটিভ হবে না? স্যার। তাইলে পজিটিভ হবে। তাইলে এখন আমাকে বলো তো, এই ওয়াটারের চেঞ্জটাকে কয়টা ভাগে আমরা ভাগ করছি? 4 ভাগে না? জি স্যার। এর মধ্যে দুইটা পজিটিভ আর দুইটা হচ্ছে নেগেটিভ। এখন এই জিনিসটাকে তুমি একটু এই চার্জের ট্রান্সফারের সাথে কম্পেয়ার করো। এখন চার্জ ট্রান্সফারের সাথে কম্পেয়ার করো। খেয়াল করো, এইখানে যে ছবিটা আছে, এই ছবিতে আমরা একটা হোলের জন্য কারেন্টকে এখানে নিয়ে আসতেছি, হোল কারেন্ট। এইখানে হোলের জন্য একটা কারেন্টকে নিয়ে আসতেছি। এই কারেন্টটা এই এরিয়াটাকে, এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট এরিয়া, এই এরিয়াটাকে বাইপাস করে বের হয়ে চলে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যতটুকু এরিয়া সে বাইপাস হবে সেই এরিয়ার মধ্যে তার কি কি পরিবর্তন হইতে পারে? 1 নম্বর শর্ত হচ্ছে তার কোনোই পরিবর্তন হবে না, সে যে হিসাবে আসছিল সেই হিসাবে চলে যাবে। সেটা হইতে পারে কিনা বলো?
সে যেরকম ভাবেই আসছিল সেরকম ভাবে বের হয়ে চলে যাবে, এরকম হইতে পারে কিনা? স্যার। থিওরিটিক্যালি হইলেও তো সম্ভব। আচ্ছা, 2 নম্বর সিচুয়েশন হইলো সে যেইভাবে আসতেছিল সেইভাবে আসার পর এই এরিয়ার মধ্যে রিকম্বিনেশন হবে। এখন এই এরিয়ার মধ্যে রিকম্বিনেশন করতে গেলে কি হইতে হবে বলতো? এটা তো হোল কারেন্ট, তাইলে এইখানে যদি তার রিকম্বিনেশন হইতে হয় তাহলে এই এরিয়ার মধ্যে কাকে থাকতে হবে? স্যার এই এরিয়ার মধ্যে স্যার হোল থাকতে হবে স্যার, নাকি ইলেকট্রনিক স্যার? ইলেকট্রনিক স্যার বের হয়ে যাবে স্যার এই এরিয়া থেকে। তোমরা জানো না আমি এখন ক্লাস নিতেছি, ওরা এই রুমে পাঠাইতেছ। সরি, এই যে খেয়াল করো, এখানে আমাদের যে কারেন্ট কোয়ান্টিটিটা পাচ্ছিলাম এটা হোলের জন্য পাচ্ছিলাম, আর এইখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটার মধ্যে যদি শুধু হোলই থাকে তাইলে কি আর কোনো রিকম্বিনেশন হবে? না স্যার। হবে না। কিন্তু যদি এখানে কিছু ইলেকট্রন থাকে তাহলে এই হোল কম্পোনেন্ট গুলাকে কিছু ইলেকট্রন রিকম্বাইন করে ফেলবে না? জি স্যার। রিকম্বাইন করে ফেলবে। তাইলে এই কারেন্টের কম্পোনেন্ট যেটা এন্ট্রি নিছে আর যেটা এক্সিট নিছে সেটা কি আর এখন সেম থাকবে? না স্যার। বলতো, এটা যদি 1 হয় আর এটা যদি 2 হয়, রিকম্বিনেশনের পর 1-এর পরিমাণ বেশি নাকি 2-এর পরিমাণ বেশি? রিকম্বিনেশনের পর স্যার 1-এর পরিমাণ বেশি। 1-এর পরিমাণ বেশি। ভেরি গুড, যেটা আসতেছিল সেটা বেশি আর যেটা চলে গেছে সেটা কম। আচ্ছা, আরেকটা ঘটনাও ঘটতে পারে, এটাও হইতে পারে থিওরিটিক্যালি, সেটা হচ্ছে যে এইখান থেকে যে হোলগুলো আসতেছিল এই হোলগুলা এই এরিয়াটাকে আসার পর এই এরিয়ার মধ্যে আমি কিছু থার্মাল এনার্জি প্রোভাইড করছি, এই কারণে জেনারেশন হয়ে গেল। কথার কথা যে এখানে আমি কিছু থার্মাল এনার্জি দিব, এখানে কিছু নতুন হোল জেনারেট হবে, সেটা হইতে পারে, অস্বাভাবিক না। তাহলে যদি এখন এই জায়গায় নতুন হোল জেনারেট হয় তাহলে যে কারেন্টটা বের হবে এটা কি আগের চেয়ে বেশি হবে না কম হবে? আগের থেকে বেশি হবে স্যার। বেশি হবে। তাহলে আমরা টোটাল কয়টা কেস নিয়ে আলোচনা করলাম? 3টা ঘটনা নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর ঘটনা হচ্ছে যা আসছিল তাই চলে যাবে, কোনো পরিবর্তন নাই, এটা সম্ভব। 2 নম্বর হচ্ছে যা আসতেছিল আসার পরে কিছু রিকম্বাইন করে সেটা 2-এ কনভার্টেড হবে, তার মানে 1-এর পরিমাণ বেশি 2-এর পরিমাণ কম। আর 3 নম্বর হচ্ছে যা আসতেছিল তার সাথে নতুন করে আরো কিছু থার্মাল এনার্জি প্রোভাইড করে আরো হোল জেনারেট করে 3 তৈরি করলাম, তার মানে 1-এর তুলনায় এখন 2 বেশি। কিন্তু এটা আমরা এই সিচুয়েশনে করতেছি না। আমরা এই সিচুয়েশনটা কিসের জন্য করতেছি বলতো? এইখানে যে সিচুয়েশনটা আর কি আমরা আলোচনা করব সেটা কোন নম্বর কন্ডিশন? 1, 2 আর 3 এর মধ্যে কোনটা? 2 নাম্বারটা স্যার। 2 নম্বরটা। তাহলে এইখানে আর জেনারেশন সমান কত লিখতে পারবা বল? যেহেতু স্যার। গুড গুড, ভেরি গুড, আর জেনারেশন ইজ ইকুয়াল টু হবে 0। আর জেনারেশন ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে খেয়াল করো, এখানে আমাদের 4টা কোয়ান্টিটি ছিল, এই 4টা কোয়ান্টিটি আমরা এখানেও রাখলাম। ইনপুট, আউটপুট, রিকম্বিনেশনটা নেগেটিভ, জেনারেশনটা পজিটিভ। তারপর আবার ইনপুট এবং আউটপুটের মধ্যে আমরা এই রিলেশনটা পাবো, ইনপুট এবং আউটপুটের মধ্যে আমরা এই রিলেশনটা পাবো, রিকম্বিনেশনের জন্য আমরা এই রিলেশনটা পাবো, আর জেনারেশনটাকে আমরা সরাসরি 0 ধরবো, এটাকে আমরা কনসিডারেশনে রাখবো না। আচ্ছা, এখন লক্ষ্য করো, ইনপুট থেকে আউটপুট যে বিয়োগ করছি এই কোশ্চেনটা লিখছি, এটা লেখা ঠিক আছে কিনা দেখো তো। 1/q jpx মাইনাস jpx প্লাস ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এটা লেখা যাবে না দেখো তো? স্যার ঠিক আছে স্যার এটা। আচ্ছা, এই কোশ্চেনটা লেখা ঠিক আছে। এখন রিকম্বিনেশনের ইকুয়েশনটা খেয়াল করো, রিকম্বিনেশন মানে কি? আর ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল পি ডিভাইডেড বাই টাউ পি। কি পরিমাণ এক্সেস হোল আমার আছে এবং তাকে রিকম্বিনেশন করতে কতটুকু সময় আমাকে দিতে হবে, তাহলে এটা হচ্ছে রিকম্বিনেশন রেট। এক্সেস হোল যদি 0 হয় তাহলে রিকম্বিনেশনও 0। এক্সেস হোল যতগুলা ততগুলাকে রিকম্বাইন করতে যত সময় সেটাকে ভাগ করলে আমরা রিকম্বিনেশন রেটটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের রিকম্বিনেশন রেট, আর এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন। এখন লক্ষ্য করো তো, এই জায়গাটাতে আমরা যদি ডেল এক্স টেন্স টু 0 ধরি, গত ক্লাসে যেরকম করছিলাম, এটা যদি টেন্স টু 0 ধরি তাহলে এটাকে আমরা ডিডিএক্স এর ফর্মুলায় নিয়ে আসতে পারবো না এই অংশটাকে? জি স্যার। আচ্ছা, তাহলে তাই করি আমরা। খেয়াল করো, এটা আগেরটাই, এই যে 430, এটা হচ্ছে আমাদের এখানকার ইকুয়েশনটাই, শুধু জেনারেশন ইজ ইকুয়াল টু 0। এই পাশে জেনারেশনটা সরাসরি 0 লিখছে। এটা হচ্ছে রিকম্বিনেশন রেট, এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ হোল, আর এটা হচ্ছে ডিডিটি। আচ্ছা, এখন তাহলে খেয়াল করো এই পোরশনটা, খেয়াল করো রিকম্বিনেশনটা যেরকম ছিল মাইনাস ডিপি টাউপি, এটা যা আছে তাই থাকবে, মাইনাস ডিপি টাউপি যা আছে তাই থাকবে। আর এইখানে একটা সামনে মাইনাস আসবে, আর এই যে ডিডিএক্স এর ফর্মুলা জেপি, তাহলে ডিডিএক্স জেপি মানে কি? ডিডিএক্স জেপি মানে হচ্ছে এটার ফর্মুলা, এই যে জেপি ফর্মুলা। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে সামনে মাইনাসটা কেন আসলো বলতো?
কারণ মাইনাস কমন নিয়ে স্যার আমরা ইয়ার টার্মটাকে আগে নিয়ে আসছিলাম স্যার, যখন আমরা মাইনাসটা কমন নিয়ে স্যার এক্স প্লাস ডেল এক্স টার্মটাকে আগে নিয়ে আসার ফলে তো স্যার আমাদের সূত্রে মানে আমাদের যে মেইন সূত্রটা ছিল হ্যাঁ, ওটাতে সেটাই কিন্তু এটাকে জাস্ট এইভাবে চিন্তা করো। এইখানে আমরা যে কারেন্ট ডেনসিটিটা দিলাম আর যেটা বের হয়ে গেল, দুইটার মধ্যে যে ঘটনা ঘটলো, এটা পজিটিভ ঘটনা ঘটলো না নেগেটিভ ঘটলো বলো তো? নেগেটিভ ঘটনা ঘটে। নেগেটিভ ঘটলো, এই জন্য মানে সরাসরি আমরা সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। ঠিক আছে, আর এই মাইনাস সাইনটা পরিবর্তন হবে না, কারণ এটা তো হোলের জন্য কিউ কিউ হিসাবে রয়ে যাবে, এই জন্য এটা যা আছে তাই থাকবে। এই ফর্মুলাটা আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি এই একই ফর্মুলাকে ইলেকট্রনের জন্য লিখতে চাই, তাহলে কি কিছু পরিবর্তন হবে বলতো? জি স্যার, যে মাইনাসটা আসবে না স্যার। রাইট রাইট রাইট, এই মাইনাসটা তখন আর আসবে না, কারণ কিউ হয়ে যাবে তখন নেগেটিভ। তাহলে মনে রাখবা এন এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস কিউ দিয়ে মাল্টিপ্লাই করতে হয় অলওয়েজ, আর পি এর ক্ষেত্রে প্লাস কিউ দিয়ে মাল্টিপ্লাই করতে হয় অলওয়েজ। এই জন্য পি এর ইকুয়েশন ম্যাক্সিমাম টাইমে নেগেটিভ পাওয়া যায়, এন এর ইকুয়েশন নেগেটিভই পাওয়া যায়, কিন্তু পরে আবার গিয়ে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এই দুটো ইকুয়েশনের নাম কি? এই দুটো ইকুয়েশনের নাম হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটা কিভাবে কন্টিনিউটি খেয়াল করো, যদি আমার রিকম্বিনেশন ইজ ইকুয়াল টু 0 হয়, হইতে পারে না যে কোনো অ্যাক্সেস ক্যারিয়ার আর অবশিষ্ট নাই, তাহলে এই টার্মটা কত হয়ে যাবে? 0 স্যার। 0 হয়ে যাবে। এবং এই টার্মটা 0 হয়ে গেলে তুমি এই কারেন্ট আর তখন পাবা? পাবো তো স্যার। কেন পাবা? এটা তো ডিফিউশন করে আসতেছিল এই কারেন্টটা। না স্যার, তাহলে তো স্যার এটা পাবো এই না। যে এটা তো এই যে এখান থেকে যে হোলটা এদিক থেকে ডিফিউশন করে চলে যাচ্ছে, তার কারণে না পাচ্ছিলা। তাহলে যদি কোনো ডিফিউশনই না থাকে, অ্যাক্সেস ক্যারিয়ারই না থাকে, তাহলে এটা 0 হয়ে যাবে না? জি স্যার। এটাও 0 হয়ে যাবে। তাহলে এই দুটো যদি 0 হয়ে যায়, তাহলে সময়ের সাথে ডিডিটি অফ অ্যাক্সেস ক্যারিয়ার এটা কত হবে? 0 স্যার। 0 হয়ে যাবে। তাহলে কন্টিনিউটি ইকুয়েশন কতক্ষণ পর্যন্ত ভ্যালিড বলো? কন্টিনিউটি এক্সেস ইলেকট্রন থাকা পর্যন্ত স্যার। ভেরি গুড ভেরি গুড। এক্সেস ইলেকট্রনের সাথে কার রিলেশন? তাইলে কন্টিনিউটি ইকুয়েশনের রিলেশন। যতক্ষণ অ্যাক্সেস ক্যারিয়ার আছে ততক্ষণ রিকম্বিনেশন আছে, ততক্ষণ ডিফিউশন কারেন্ট আছে, ততক্ষণ কন্টিনিউটিও আছে। যখনই অ্যাক্সেস ক্যারিয়ার 0 তখনই কন্টিনিউটি 0। এই জন্য চ্যাপ্টার 3 তে কোনো কন্টিনিউটি আছে? না স্যার। নাই, চ্যাপ্টার 3 তে কিন্তু কোনো কন্টিনিউটি ইকুয়েশন নাই। কেন? কারণ চ্যাপ্টার 3 তে যাবতীয় ইকুয়েশন শুধু এক্স এর জন্য, আর চ্যাপ্টার 4 এ ইকুয়েশন গুলা এক্স এবং টি বোথ। এই জন্য এটা হচ্ছে তাহলে কন্টিনিউটি ইকুয়েশন টাইমের ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন অ্যাক্সেস ক্যারিয়ারের ইকুয়েশন। মনে রাখতে পারবা? জি স্যার। আচ্ছা, এখন এটাকে আর একটু ফার্দার মডিফাই করা যায় হালকা ভাবে। সেটা হচ্ছে আমরা জেপি, এই যে জেপি আর এইখানে যে জে এন আছে, এই দুইটাকে আমরা জে এন ডিফিউশন অথবা জেপি ডিফিউশন দ্বারা রিপ্লেস করব। ড্রিফট দ্বারা করতে পারবো না। কেন ড্রিফট করতে পারবো না? কারণ এখানে কোথাও ইলেকট্রিক ফিল্ড নাই, কোথাও কোনো ভোল্টেজ নাই, এই জন্য এখানে কোনো ড্রিফট হবে না। এখানে মোবিলিটি ইজ ইকুয়াল টু 0। এখানে যা কিছু ঘটবে সব হচ্ছে ডি এর জন্য ঘটবে। তাহলে লক্ষ্য করো, আমরা যদি ইলেকট্রনের ডিফিউশন কারেন্ট দিয়ে এই আগের ইকুয়েশনটাকে রিপ্লেস করি, 31 নম্বরটাকে রিপ্লেস করি, তাহলে আমরা ইলেকট্রনের জন্য একটা কারেন্ট ইকুয়েশন পাবো, এবং একইভাবে আমরা হোলের জন্য একটা ইকুয়েশন পাবো। এবং এই দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে দুইটাই হবে পজিটিভ, দুইটাই পজিটিভ হবে। লক্ষ্য করো কিভাবে, আমরা একটু আলোচনা করলে বুঝতে পারবো। আমরা জানি ডিফিউশন কারেন্টের ক্ষেত্রে, খেয়াল করো, ডিফিউশন কারেন্টের ক্ষেত্রে জে এনটা পজিটিভ, তাই না? ডিফিউশন কারেন্টের ইকুয়েশনটা হচ্ছে পজিটিভ। আর ডিফিউশন হোলের ইকুয়েশনটা কি হয় বলতো? নেগেটিভ স্যার। নেগেটিভ হয়, জেপিটা নেগেটিভ হয়। তাহলে লক্ষ্য করো 31 নম্বরে এই পিটা ছিল নেগেটিভ, তাই না? 31 নম্বরে পিটা ছিল নেগেটিভ। এখন যেহেতু জেপি নিজেই নেগেটিভ, তাহলে আলটিমেটলি এই ইকুয়েশনটা পজিটিভে কনভার্টেড হবে না? খেয়াল করো, জি স্যার। পজিটিভে কনভার্ট হবে। তাহলে এই ইকুয়েশনের যে দুইটা টার্ম, এর মধ্যে প্রথমটাও পজিটিভ হয়ে যাবে, পরেরটা তো নেগেটিভ আছে, এটা তো আর পরিবর্তন হওয়ার কিছু নেই। তাহলে প্রথমটা এখন পজিটিভে কনভার্টেড হবে, আর পরেরটা নেগেটিভ ঠিক থাকবে। আর ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু জে এন ডিফিউশনটা পজিটিভ, এবং ইলেকট্রনের ক্ষেত্রে এই ইকুয়েশনটাও পজিটিভ, লক্ষ্য করো এই ইকুয়েশনটা কিন্তু পজিটিভ, তাহলে এখানে এই ইকুয়েশনটাও পজিটিভ আকারেই থাকবে। আর পরের যে অংশটা মাইনাস দিয়ে যে অংশটা, এটা মাইনাস আকারেই থাকবে। তাহলে এখন বুঝতে পারছো 33 নম্বর ইকুয়েশনটা কিভাবে পাওয়া গেল? জি স্যার। 33 নম্বর ইকুয়েশনে আমি জাস্ট কারেন্টের যে দুইটা কম্পোনেন্ট আছে, পি ডিফিউশন নেগেটিভ, এটা যেহেতু নেগেটিভ, এই নেগেটিভ মিলে প্লাস হবে। আর যেহেতু জে এন ডিফিউশন পজিটিভ এবং এই টার্মটাও পজিটিভ, তার মানে পজিটিভই রয়ে যাবে। তার মানে খেয়াল করো 33 নম্বর ইকুয়েশনে সবকিছু হুবহু সেম, তাই না? দেখো তো
33 নম্বর ইকুয়েশন সেটা ইলেকট্রনের জন্যই হোক আর হোলের জন্যই হোক, সবকিছু হুবহু সেম না? স্যার আচ্ছা, এইখান থেকে আমরা আগামী কালকের ক্লাসে আরো দুইটা ছোট্ট ইকুয়েশন ডিরাইভ করবো, একটু মনে রাখবা। এই দুইটা ইকুয়েশন শুরু হবে 33 নাম্বার থেকে, তারপরে সেখান থেকে আমরা ফার্দার মুভ করব। আচ্ছা, এখন খেয়াল করো তো, এই দুইটা ইকুয়েশন ডিফিউশন ছাড়া আর কিছু কি আছে? ড্রিফট আছে, মোবিলিটি আছে, কিছু আছে? না স্যার, কিছু নেই। নাই। এবং এই দুইটা ইকুয়েশন ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ ডিফিউশন কোএফিসিয়েন্ট থাকবে। এই জন্য এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ডিফিউশন ইকুয়েশন। তাহলে আগেরটাকে বলা হচ্ছিল কন্টিনিউটি ইকুয়েশন, আর এটাকে বলা হচ্ছে ডিফিউশন ইকুয়েশন। তাহলে একটা আরেকটার সাথে একদম সিমিলার, শুধু আমরা এখানে কারেন্ট কম্পোনেন্ট রেখে দিছি কন্টিনিউটি, আর আমরা এখানে কারেন্ট কম্পোনেন্টকে ভাগ করে ফেলছি, তাইলে সেটা হচ্ছে ডিফিউশন ইকুয়েশন। আর বলছি কি যে 33 নাম্বার থেকে আমরা নেক্সট দিন আর একটা ছোট্ট ইকুয়েশন ডিরাইভ করবো। তাহলে আমাদের অলমোস্ট কাজ শেষ, আমরা জাস্ট দুইটা জিনিস একটু বলে শেষ করে দিব। সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্টস ইন দি কোয়াসি ফার্মি লেভেল, কোয়াসি ফার্মি লেভেলটা নট ইকুয়াল টু জিরো কিভাবে হয় সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তাহলে লক্ষ্য করো, আমাদের এইখানে যে কারেন্টের ইকুয়েশন আছে, এই কারেন্টের ইকুয়েশনের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ড্রিফট, একটা হচ্ছে ডিফিউশন। ইলেকট্রিক ফিল্ড থাকলে সেটা ড্রিফট, আর এরকম যদি কনসেন্ট্রেশনের পরিবর্তন থাকে তাহলে সেটা ডিফিউশন। এখন লক্ষ্য করো তো, এই দুইটা ইকুয়েশনের মধ্যে আমি যদি dnx বাই dx কে আলাদা করি, এইভাবে করা যায় কিনা? যেটা আমরা কন্টিনিউটি ইকুয়েশন না, যেটা আমরা ওই প্রথম ইকুয়েশন করার সময় করছিলাম px এর জন্য, তাই না? প্রথম ইকুয়েশন করার সময় px এর জন্য যে কাজটা করছিলাম, এইখানে ঠিক সেম কাজটাই nx এর জন্য করা যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে ddx অফ nx কে যদি তুমি ভেঙে লিখো, তাহলে এইভাবে n অফ i e টু দি পাওয়ার fn মাইনাস ei ডিভাইড বাই kt, এইভাবে লিখতে হবে, fn হিসাবে লিখতে হবে। তাহলে এখন লক্ষ্য করো, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে fn আর আরেকটা হচ্ছে dei বাই dx। এখন আমাকে বলো যে dei বাই dx এই টার্মটাকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি? dei বাই dx কে জিরোর সাথে হ্যাঁ, জিরোর সাথে করতে পারি। আরেকটা ফর্মুলা ছিল QEX, যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা আছে QEX, এটার সাথে কম্পেয়ার করতে পারি না? একটু দেখে আসি, এই যে এখানে কোথায় জানি ছিল, হ্যাঁ, এই যে DEI বাই DX, এটাকে যদি আমরা DEI বাই DX এটাকে যদি আমরা QEX দ্বারা রিপ্লেস করি, করা যাবে না? স্যার করা যাবে স্যার। Q এর সাথে EX দ্বারা রিপ্লেস করে দিব, আলটিমেটলি এটা জিরোই হবে। একটু ধৈর্য ধরো, এটা জিরোই হবে, একটু ধৈর্য ধরতে হবে তার। এই যে দেখো, এখানে তুমি এটাকে QEX দিয়ে রিপ্লেস করে দিলা, এই যে এই জায়গায় Q এবং EX দিয়ে রিপ্লেস করলাম। এখন লক্ষ্য করো, এই ইকুয়েশনটাকে এইখানকার যে ইকুয়েশনটা আছে এটাকে তুমি dnx বাই dx দিয়ে রিপ্লেস করলা, তারপরে আবার QEX দ্বারা রিপ্লেস করলা, করার পরে এখন দেখো এই যে অংশটা আছে, খেয়াল করো, আর এইখানে মাইনাস দিয়ে যে অংশটা আছে হুবহু সেম। একটু লক্ষ্য করো, এই দুটো অংশ হুবহু সেম। প্রথমে কিউ মিউ এন এনএক্স ইএক্স, এইখানে এটা বাদ, তাইলে চলে আসবে হচ্ছে কিউ, তাহলে কিউ এর সাথে কিউ ক্যান্সেল হবে, মিউ এন ক্যান্সেল হবে, এন এক্স ক্যান্সেল হবে, আর এখানে একটা ইএক্স ছিল, এখানে একটা ইএক্স আছে, এই দুটো ক্যান্সেল হবে। তাহলে বুঝতে পারছো আলটিমেটলি কিন্তু এটা জিরোই হবে, এটা থেকে এটা বাদ চলে যাবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই দুটা যদি বাদ চলে যায় তাহলে কোন টার্মগুলো রয়ে গেছে একটু লক্ষ্য করো তো। রয়ে গেছে হচ্ছে মিউ এন, তারপরে হচ্ছে এন এক্স, তারপরে হচ্ছে ডিডিএক্স অফ এফ এন, তাই না? এই কয়টা টার্ম রয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা চ্যাপ্টার 3-তে বলছিলাম যে এই জিনিসটা সরাসরি ইজ ইকুয়াল টু জিরো, কিন্তু এখন এই জিনিসটা ইজ ইকুয়াল টু সরাসরি জিরো হবে কখন বলতো? এইটাকে আমরা কখন জিরো বলতে পারবো? যখন কারেন্টের পরিমাণ কত হবে? জিরো স্যার। জিরো হবে। কিন্তু এইখানে কি কারেন্টের পরিমাণ জিরো নাকি নন জিরো? নন জিরো স্যার। নন জিরো। তাহলে এখানে যদি কারেন্টের পরিমাণ নন জিরো হয় তাহলে এটা কি কখনো জিরো হইতে পারবে? না স্যার। পারবে না। তাহলে প্রমাণটা কিভাবে আসছে বোঝা গেছে? আমরা এটাকে একটু ব্যাক এন্ডে ক্যালকুলেশন করলাম। আমরা ব্যাক এন্ডে ক্যালকুলেশন করে বললাম যে যেহেতু এখানে কারেন্ট কম্পোনেন্ট অলওয়েজ পজিটিভ, সেহেতু এখানে এই জিনিসটাও অলওয়েজ নন জিরো। যদি কোনো কারণে কারেন্ট কম্পোনেন্ট ইকুয়াল টু জিরো হয় তাহলে এটাও কি হবে? জিরো হয়ে যাবে। ইকুয়াল টু জিরো হয়ে যাবে। কিন্তু সেটা তো আর হবে না, কারণ আমরা তো এক্সেস ক্যারিয়ার সবসময় থাকবে, এটা তো চ্যাপ্টার 4। তাহলে যতক্ষণ এক্সেস ক্যারিয়ার থাকবে ততক্ষণ এটাও কি হবে? থাকবে। আর এটা যতক্ষণ থাকবে ততক্ষণ ফার্মি লেভেল জিরো হইতে পারবে
না স্যার। পারবে না। তাইলে আমরা বলতে পারবো কি যে কোয়াসি ফার্মি লেভেলে গ্রেডিয়েন্ট সম্ভব, মানে নন জিরো ভ্যালু পাওয়া সম্ভব। আচ্ছা, আর এটাকে চাইলে তোমরা আবার ওহমস ল এর সাথে কনসিডার করতে পারো, যেটাকে বলা হচ্ছে মডিফাইড ওহমস ল। কিভাবে দেখো, এই যে জে এন এর যে ইকুয়েশন, এই ইকুয়েশনে এটার সাথে একটা কিউ নিয়ে আসো, সামনে একটা কিউ নিয়ে আসো, এটাকে একটা কিউ দিয়ে দাও, এখানে একটা কিউ দিয়ে দাও, তাহলে এই অংশটার নাম হচ্ছে সিগমা, এই অংশটার নাম হচ্ছে সিগমা। আর এটা তো রেট অফ চেঞ্জ, এটার নামও হচ্ছে সিগমা, আর এটা হচ্ছে রেট অফ চেঞ্জ। তাহলে এখন লক্ষ্য করো, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, অথবা আই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি ভি বাই আর। আবার 1/r-টাকে আমরা বলতে পারি না সিগমা ভি, বলতে পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, এটা হচ্ছে কারেন্ট কম্পোনেন্ট, এটা হচ্ছে কারেন্ট কম্পোনেন্ট, তার মানে এটা আই, এটা হচ্ছে আই কম্পোনেন্ট। এরপর এইটা হচ্ছে সিগমা কম্পোনেন্ট, এটা হচ্ছে সিগমা কম্পোনেন্ট, তার মানে সিগমার সাথে কম্পেয়ার করা গেল, আই এর সাথে সিগমা মিলে গেল। এখন এটা মানে ভোল্টেজ, সেটাকে কিভাবে কম্পেয়ার করা যায় বলতো? এটাকে ভোল্টেজের সাথে কিভাবে কম্পেয়ার করা যায় বলতো, দেখি বুঝো কিনা। এটাকে কিভাবে ভোল্টেজ কোয়ান্টিটি হিসেবে রিপ্রেজেন্ট করা যায় বলো, চিন্তা করে বলো। এখানে এফ বাই কিউ আছে, খেয়াল করো, এফ মানে কি বলো, এফ এর ইউনিট কি, ফার্মি লেভেলের ইউনিট কি বলতো? ইলেকট্রন ভোল্ট স্যার। ইলেকট্রন ভোল্ট, ভেরি গুড। কিউ দিয়ে কি করতেছো? স্যার ইলেকট্রন স্যার, ই কাটা চলে যাবে স্যার। ই কাটা যাবে, তাহলে থাকবে কি? ভোল্ট স্যার। ভোল্ট। তাহলে এটা একটা ভোল্টেজ কোয়ান্টিটি, তাহলে এটা হচ্ছে একটা ভোল্টেজ, মানে জোর করে বানাইছি তাও তো ভোল্টেজ। আবার এটা হচ্ছে সিগমা, আর এটা হচ্ছে কারেন্ট, তাহলে এটাকে কি ওহমস ল বলা যাবে না? জি স্যার। ওহমস ল বলা যাবে। তাইলে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইন কোয়াসি ফার্মি লেভেল। তাইলে আমরা বলতে পারবো যে কোনো একটা জায়গায় যদি শুধু ড্রিফট থাকে, অথবা শুধু ডিফিউশন থাকে, অথবা দুইটার কম্বিনেশন থাকে, তাহলে সেইখানে কারেন্ট গ্রেডিয়েন্ট পাওয়া যাবে, কারেন্ট গ্রেডিয়েন্ট পাওয়া যাবে নট ইকুয়াল টু জিরো। আবার যদি কারেন্ট জিরো হয়ে যায়, তাহলে কোয়াসি ফার্মি লেভেল থাকবে? না স্যার। থাকবে না। এবং কোয়াসি ফার্মি লেভেল না থাকা মানে ডিইএফ ইজ ইকুয়াল টু জিরো, ডিইএফ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু তখন আবার জিরো। এটাকে আবার তুমি ওই যে পানির সাথে অ্যানালজি করতে পারো, কে আসবে কে চলে যাবে, এইটার সাথে একটু অ্যানালজি করতে পারো। আর আমরা জানি যে ইলেকট্রনস ফ্লো করে সবসময় হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ফ্ল্যাট ফার্মি লেভেল না পাচ্ছি। এটা হচ্ছে লাস্টে আমাদের কমেন্ট, যে যতক্ষণ পর্যন্ত আমরা ফার্মি লেভেলটাকে ফ্ল্যাট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন সবসময় হাই রিজিয়ন থেকে লো রিজিয়নের দিকে ট্রান্সফার হইতে থাকবে, মানে ডিফিউশন হইতে থাকবে। তাহলে আরেকবার একটু তোমাদেরকে ঝটপট বলে দেই, আমাদের আজকের ক্লাসে আমরা তিনটা জিনিস শিখলাম। একটা হচ্ছে আইনস্টাইন রিলেশন, যেখানে ডিফিউশন কোএফিসিয়েন্ট এবং মোবিলিটি কোএফিসিয়েন্টকে আমরা একসাথে করে একটা ইকুয়েশন বিল্ড আপ করছি, এবং আমরা দেখছি এই দুটো রিলেশন হচ্ছে কনস্ট্যান্ট একটা রিলেশন। তারপরে আমরা পাইছি হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন, যেটা সময়ের সাথে কনসেন্ট্রেশনের পরিবর্তনটাকে মিন করে, এবং এই কনসেন্ট্রেশনের পরিবর্তনটা এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন, যতক্ষণ এক্সেস ক্যারিয়ার আছে কন্টিনিউটি ইকুয়েশন আছে, এক্সেস ক্যারিয়ার জিরো হয়ে গেলে কন্টিনিউটি ইকুয়েশনও জিরো হয়ে যাবে। আর লাস্টে আমরা দেখছি যে কোয়াসি ফার্মি লেভেলের মধ্যে গ্রেডিয়েন্ট সম্ভব, তার মানে মডিফাইড ওহমস ল এর সাথে এটাকে কম্পেয়ার করলে যে ভি ইজ ইকুয়াল টু আই আর বা ইজ ইকুয়াল টু ভি বাই আর, এটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো টার্ম শো করবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এই তিনটে ইকুয়েশন আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখবা। এখন কোনো কনফিউশন আছে? না স্যার। না, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি, আরেকবার একটু দেখো। এই তিনটে ইকুয়েশনই আমাদের জন্য খুব প্রয়োজনীয় ইকুয়েশন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।